নিড ফর রিনিউয়েবল এনার্জি, এখানে কিছু পেপারের বা জার্নালের কোটেশন দেওয়া আছে। Switching to renewable energy isn't just the best choice, it's probably our only option. The way the world produces and uses energy today is not sustainable. এটা কেন বলা হচ্ছে রিনিউয়েবল এনার্জি শুধু বেস্ট চয়েস না, এটা আমাদের লাস্ট অপশন বা অনলি অপশন। কারণ হচ্ছে আমাদের যে এনার্জি অ্যাবান্ডেন্স বর্তমানে আছে ওটা কখনোই সাফিসিয়েন্ট না, কারণ আমরা যে হারে এনার্জি ইউজ করে ফেলছি ওটা ওই রেশিও আর এনার্জি যা মজুদ আছে আমাদের ওটার সাথে এটার কখনোই সামঞ্জস্য হচ্ছে না, যার কারণে আমাদের আলটিমেটলি রিনিউয়েবল এনার্জি একমাত্র অপশন। আউটসাইড অফ OPEC's vast resources, oil production has leveled off and it's looking like it may never rise again. Even planet scale resources have their limits. OPEC বলতে Organization of Petroleum Exporting Countries, পেট্রোলিয়াম যারা এক্সপোর্ট করে ওদের একটা অর্গানাইজেশন আছে বা ওই কান্ট্রিরা মিলে ওপেক বলা হয় ওদেরকে। ওপেকের বাইরের যে সব দেশগুলো আছে ওইসব দেশে দেখা যাচ্ছে অলরেডি পেট্রোলিয়ামের যেই রিজার্ভ ছিল ওটা অলরেডি লেভেল অফ হয়ে গেছে, মানে অলরেডি শেষের দিকে বা শেষ হয়ে গেছে। By 2050 we could get all the energy we need from renewable sources. এটা পসিবল যদি আমরা এখন থেকে স্টার্ট করি। Paramount will be the substantive increase in measure to conserve energy in all sectors. আমাদের মেইন ইম্পর্টেন্সটা দিতে হবে এনার্জি কনজার্ভ করা। এনার্জি কনজার্ভ করা খুব ইজি প্রসেস না, এটা খুবই একটা টাফ একটা প্রসেস। এনার্জি আমরা যা প্রডিউস করবো এগুলো যদি কনজার্ভ করতে চাই হয়তো আমাদের বিভিন্ন ব্যাটারিজ লাগবে, ওইটা তো বানানো সম্ভব না। প্লাস এনার্জি কনজার্ভ বলতে এখানে বোঝানো হচ্ছে যে এনার্জি ইউজেজ আর রিজার্ভের ক্ষেত্রে একটা গুড রেশিও মেনটেন করা, যাতে আমরা যা ইউজ করছি এর পাশাপাশি আমাদের রিজার্ভটা বাড়তে থাকে। এখানে আমাদের পপুলেশনের একটা চার্ট দেওয়া হয়েছে, পপুলেশন কেমন ছিল 5 million years ago but 250 million years ago, 250 million না 1000 BC, এখানে 10,000 BC এর একটা ডাটা দেওয়া আছে, তখন পপুলেশন ছিল 5 মিলিয়নের কাছাকাছি। 5000 BC তে ছিল 5 মিলিয়ন টু 250 মিলিয়নের ভেতর। এরপর বর্তমানে পপুলেশন হচ্ছে যে আমরা জানি 7 বিলিয়ন, এখানে 2010 এর ডাটা দেওয়া আছে 6.7 বিলিয়ন, যা বর্তমানে প্রায় 7 বিলিয়ন প্লাস। It is predicted that there will be 9 billion inhabitants in 2050. For example, 5 million যে পপুলেশনটা ছিল 10,000 BC তে, ওটা রিপ্রেজেন্ট করে বর্তমানে লন্ডনের পপুলেশন। একটা জাস্ট ওয়ার্ল্ডের একটা স্মল একটা সিটি লন্ডন, ওইটার পপুলেশনই বর্তমানে 10,000 BC তে ওয়ার্ল্ডের যে টোটাল পপুলেশন ছিল ওটার সমান। তো এখানে পপুলেশন যেহেতু গ্রোথ হচ্ছে, পার ক্যাপিটা এনার্জি যা কনজিউম করবে ওটা সেম থাকলেও এনার্জি অবশ্যই ইউজেজ বেড়ে যাচ্ছে, এনার্জি কনজাম্পশন বাড়বে অবশ্যই যেহেতু পপুলেশন বাড়ছে। যদিও আমাদের পার ক্যাপিটা কনজাম্পশন সেম রাখি ইয়ার টু ইয়ার, but due to the increase of population, স্যার এখানে মিলিয়ার্ডস বলতে কি বোঝানো হচ্ছে স্যার? মিলিয়ার্স বলতে এটা তুমি বিলিয়ন দেখো, মিলিয়ার্স বলতে এটা বিলিয়ন বোঝানো হচ্ছে। 3 বিলিয়ন পপুলেশন। আচ্ছা আচ্ছা। 2000 এ ছিল 6 বিলিয়ন পপুলেশন, এরপর 2010 এ ছিল 6.7 বিলিয়ন। মিলিয়ার্স দিয়ে বিলিয়নকেই বোঝানো হচ্ছে।
এরপর আসি এনার্জি কনজাম্পশন ট্রেন্ড। এখানে কিছু এনার্জি সোর্সেস দেওয়া আছে, কোল, রিনিউয়েবল, হাইড্রো ইলেকট্রিসিটি। হাইড্রোটা রিনিউয়েবলেও পড়ে, যদিও তাও হাইড্রোটা আলাদা করে দেখানো হয়েছে। এরপর ন্যাচারাল গ্যাস, অয়েল আর নিউক্লিয়ার এনার্জি। আর এমটো বলতে মিলিয়ন টনস অফ টন অয়েল ইকুইভ্যালেন্ট, একটা ইউনিট, এনার্জির একটা ইউনিট। তো টন অয়েল ইকুইভ্যালেন্ট, আর এটা মিলিয়ন টন অফ অয়েল ইকুইভ্যালেন্টে দেওয়া আছে এই ওয়াই অ্যাক্সিসে। এখানে আমরা দেখছি যে 4000 এমটো ছিল আমাদের অয়েল প্রোডাকশন বা অয়েল কনজাম্পশন, এনার্জি কনজাম্পশন ছিল। এটা মোটামুটি 2015 এর একটা ডেটা, 2015 এর ছিল এমন। এরপর কোলের কনজাম্পশন ছিল 13,000 টনের মতো। রিনিউয়েবল এনার্জির কনজাম্পশন ছিল খুব কম, এই যে এই রেঞ্জের ভিতর। এরপর নিউক্লিয়ার এনার্জি ক্ষেত্রে দেখতে পারি, নিউক্লিয়ার এনার্জি ছিল নিউক্লিয়ার, এটা নিউক্লিয়ার, এই পোর্শনটা নিউক্লিয়ার এনার্জির ভ্যালুটা ছিল সবচেয়ে কম, 1000 টন, 9000, 10,000, মোটামুটি 1000 টন এটার ইকুইভ্যালেন্ট। তো এটা একটা এনার্জি কনজাম্পশনের একটা চার্ট দেওয়া আছে, যে কতটুক কনজিউম করেছি আমরা কোল বা আদার রিনিউয়েবল এনার্জি এম2 ইউনিটে 2015 এর ডেটা। চেঞ্জ ইন পার ক্যাপিটা কনজাম্পশন। পার ক্যাপিটা কনজাম্পশন বলতে আমরা বুঝি পার হেড বা একটা ইন্ডিভিজুয়াল কতটুকু এনার্জি কনজিউম করছে, ওয়ার্ল্ডের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কতটুকু এনার্জি কনজিউম করছে। Our individual consumption has rapidly been increased, যেমন 1980 তে ছিল, এখানে 2 টোতে দেওয়া আছে, এখানে এই পাশে ওয়াই অ্যাক্সিসে ভ্যালু গুলো দেওয়া আছে টোতে। টো বলতে ওই যে টনস অফ অয়েল ইকুইভ্যালেন্ট। 1980 তে ছিল 0.2 এর চেয়েও কম, আর বর্তমানে এটা বেড়ে প্রায় 2 এর কাছাকাছি হয়ে গেছে। এনার্জি কনজাম্পশন এক্সক্লুডিং বায়োমাস ইন টো পার ইনহ্যাবিটেন্ট। এখানে যে ডেটাটা দেওয়া আছে, এখানে শুধু আমাদের যেই বায়োমাস বাদে যে এনার্জি আমরা ইউজ করেছি ওটার ডাটা। 1 টো সমান 7.3 ব্যারেল, এগুলো আমরা আগে দেখে এসেছি। এটার ওদের মাঝখানে যে ইন্টারচেঞ্জ যেভাবে হয় ওদের ইউনিট গুলো, এগুলো দেখে এসেছি আমরা আগে। এরপর নেক্সট পেজে আমরা দেখবো এইসব ড্রাস্টিক চেঞ্জ গুলোর কারণ কি, যে এনার্জি হঠাৎ কনজাম্পশন বাড়ছে কেন। এখানে আমরা দেখছি 1932-35 এ একটা ফল করেছে, বাট 35 এর পর এনার্জি কনজাম্পশন বেড়েছে। এগুলো কেন হয়েছে এটা আমরা নেক্সট পেজটাতে দেখবো। From 0.15 to per inhabitant per year in 1880 কোথায়, 1880 এই জায়গায় ছিল 1880 এখানে 0.15 তো ছিল 1880 তে। প্রত্যেকটা ইনহ্যাবিটেন্ট 1880 এই ইয়ারটাতে প্রায় 0.15 তো এনার্জি কনজিউম করতো, আর ইট হ্যাজ মাল্টিপ্লাইড বাই মোর দেন 10 টাইমস টু রিচ 2 to per inhabitant per year now. এরপর the fall in consumption during the Second World War, এনার্জি কনজাম্পশনের একটা ফল ঘটেছিল কখন, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে 1939 to 45 এই স্প্যানে। 1939 এই যে এখান থেকে এই ফলটা হয়েছিল মেইনলি ওয়ার্ল্ড ওয়ারের কারণে।
ওয়ার্ল্ড ওয়ারের কারণে এনার্জি কনজাম্পশন কমে গিয়েছিল। The fall in consumption during the second oil crisis 1979 এ একটা অয়েল ক্রাইসিস হয়েছিল, যার কারণে এনার্জি কনজাম্পশন তখনও ফল করেছিল। এটা আমরা এখানে দেখি, এই যে এই স্টিপ ফলটার কারণ হচ্ছে যে অয়েল ক্রাইসিস। এরপর যদি ইনক্রিজের দিকে আসি আমরা, the increase in consumption during the 30 post-war years 1946 to 75, 1946 এ ওয়ার্ল্ড ওয়ার টু এন্ড হয়েছিল, 1945 এ এন্ড হয়েছিল। এরপরে 30 ইয়ার্স এর ডিউরেশনে 1945 এর পর তোমরা এই ক্লিপটা দেখছো, স্টিপ এই পুরো 30 ইয়ার্স এর স্প্যানে এই গ্রোথটা হওয়ার কারণ মেইনলি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন করছিল তখন, যেহেতু ওয়ার্ল্ড ওয়ার ছিল না, বিভিন্ন দেশ ওদের এনার্জি কনজাম্পশন বাড়াচ্ছিল। কেন বাড়াচ্ছিল? বিভিন্ন ইন্ডাস্ট্রি এস্টাবলিশ করার জন্য, বিভিন্ন, যেহেতু ওয়ার্ল্ড ওয়ারের কারণে ওদের বিভিন্ন পুরো ওয়ার্ল্ডেই একটা ক্রাইসিস দেখা দিয়েছিল, বিভিন্ন আগে যে ইন্ডাস্ট্রি গুলো ছিল ওগুলো ফল করেছিল, তখন এনার্জি কনজাম্পশন বেড়ে গিয়েছিল। ওয়ার্ল্ড ওয়ার সিচুয়েশনকে রিকভার করার জন্যই মেইনলি এনার্জি কনজাম্পশনটা এই 30 ইয়ার্স স্প্যানে বেড়ে গেছে। এখন মোটামুটি 1974 থেকে 2004 এর যেই ডেটাটা, ওইটা মোটামুটি পার হেড এনার্জি ইউজটা অলমোস্ট সেম, যা বাড়ার তা এই 30 ইয়ার্স এ কনজাম্পশন বেড়ে গিয়েছে। Global energy consumption has exploded. Exploded কেন বলা হয়েছে? আমরা দেখে এসেছি যে পার ইনহ্যাবিটেন্টস যেহেতু এনার্জি কনজাম্পশন প্রায় 4 টাইমস হয়ে গিয়েছে, 4 টাইমস না, প্রায় 10 to 25 টাইমস বেড়ে গিয়েছে। সেজন্য গ্লোবালি এনার্জি কনজাম্পশন যেটা ছিল ওইটাও টোটালি বেড়ে যাবে। গ্লোবাল এনার্জি কনজাম্পশন পার পারসন মাল্টিপ্লাইড বাই দ্য নাম্বার অফ পিপল, পার পারসন যে এনার্জিটা কনজিউম করতো ওটার সাথে টোটাল পিপল ইন দ্য ওয়ার্ল্ড মাল্টিপ্লাই করলে আমরা গ্লোবালি কতটুকু এনার্জি কনজিউম করি ওটা বের হবে। আর ওইটার ডাটা এখানে দেওয়া হয়েছে। কার্বনের ক্ষেত্রে 2000 আগে ছিল 1960 ক্ষেত্রে প্রায় 0 কার্বন কনজাম্পশন হতো, আর এখন এটা বেড়ে হয়ে গেছে 2000 মিলিয়ন টনের চেয়েও বেশি। পেট্রোলেরটাও আমরা দেখছি এখানে বিভিন্ন পেট্রোল, গ্যাস, হাইড্রো, নিউক্লিয়ার ওগুলোর ইউজেজ দেওয়া আছে, কিভাবে এই 50 ইয়ার্স স্প্যানে এটার 200 ইয়ার্স স্প্যানে এটার কনজাম্পশন ড্রাস্টিক চেঞ্জ হয়েছে। সেজন্যই উপরে বলা হয়েছে যে এনার্জি কনজাম্পশন এর ক্ষেত্রে আমরা দেখছি এটা একটা এক্সপ্লোশন ঘটেছে। Since 1860, factor 4 on the population and factor 10 on the individual energy consumption. Factor 4 বলতে আমাদের পপুলেশন প্রায় 4 গুণের চেয়েও বেশি হয়ে গেছে, আর এনার্জি কনজাম্পশন হয়ে গেছে হচ্ছে যে প্রায় মোর দেন 10 টাইমস পার পারসন, এনার্জি কনজাম্পশন মোর দেন 10 টাইমস হয়ে গেছে 1860 এর পর। তার কারণে টোটালি 40 টাইমস হবে গ্লোবাল এনার্জি কনজাম্পশনটা পার পারসন, যেহেতু 10 টাইমস এনার্জি বেড়েছে আর পপুলেশন যেহেতু 4 টাইমস বেড়েছে এই 1860 পিরিয়ডের পর 2005 এ এসে। আর এর কারণে গ্লোবাল এনার্জি কনজাম্পশনটা যেটা ছিল 1860s এর থেকে প্রায় 2000 বা এর কম, এটা বর্তমানে হয়ে গেছে 10,000 এর বেশি, প্রায় 40 টাইমস বেড়েছে। এটা 2000 এর অনেক কম ছিল ওটা।
এনার্জি অ্যাক্সেস বলতে আমরা কি বুঝি? আইইএ এনার্জি অ্যাক্সেস এর ডেফিনেশন দিয়েছে। এনার্জি অ্যাক্সেস মানে energy access as households having reliable and affordable access to clean cooking facilities, a first connection to electricity, and then increasing level of electricity consumption over time to reach regional average. একটা মিনিমাম একটা অ্যামাউন্ট অফ এনার্জি প্রত্যেকটা হাউস হোল্ডের থাকতে হবে, আর এটা টাইম টু টাইম ওই লেভেলটা বাড়তে হবে, বেড়ে এমন একটা লেভেলে পৌঁছাতে হবে যে কনজাম্পশনটা রিজিয়নাল যে অ্যাভারেজ, যেমন আমরা ধরো সাউথ ইস্ট এশিয়া হলে আমাদের রিজিয়নের যে অ্যাভারেজ এনার্জি ওটার সাথে ওটার ইকুয়াল হতে হবে এনার্জি কনজাম্পশনটা, তাহলে আমরা বলবো ওসব এলাকায় এনার্জি অ্যাক্সেসটা পৌঁছেছে। Energy access is an issue mostly with poor because they are the people who either cannot afford or are denied access due to various social, economical, and physical and political reasons. আমাদের দেশে এমনও জায়গা আছে যেখানে এখনো ইলেকট্রিসিটি পৌঁছেনি, বাট এমনও জায়গা আছে যেখানে পার ডে 2 to 3 কিলোওয়াট এনার্জি আমরা স্পেন্ড করছি। তো এটার মধ্যে একটা হিউজ ডিফারেন্স রয়ে গেছে। আর এটার মেইন কারণগুলোর মধ্যে বিভিন্ন সোশ্যাল, ইকোনমিক্যাল, ফিজিক্যাল এন্ড পলিটিক্যাল রিজন আছে। আর এনার্জি অ্যাক্সেসের ক্ষেত্রে এনার্জির বিভিন্ন সার্ভিস আছে যেগুলো পৌঁছে দিতে হবে, আর ওগুলোর মিনিমাম স্ট্যান্ডার্ড হচ্ছে যে লাইটিং এর ক্ষেত্রে 300 lumens for a minimum of 4 hours per night at household level। 300 লাইটের মেজারমেন্টের একটা ইউনিট হচ্ছে লুমেন। 300 lumens of light consume করতে হবে for at least 4 hours per night প্রত্যেকটা হাউসহোল্ড, এটাই একটা মিনিমাম স্ট্যান্ডার্ড। আর কুকিং এন্ড ওয়াটার হিটিং এর ক্ষেত্রে আমরা দেখি মিনিমাম স্ট্যান্ডার্ডটা হচ্ছে 1 কেজি wood fuel or 0.3 kg charcoal, 0.3 kg charcoal or 0.4 kg LPG, মানে 1 কেজি wood বা 0.3 কেজি চারকোল বা 0.04 কেজি এলপিজি অথবা কেরোসিন অথবা বায়োফুয়েল, এগুলো ইউজ করে যে কুকিংটা হবে ওটা টেকিং লেস দ্যান 30 minutes per household per day to obtain। অ্যাটলিস্ট এই রেঞ্জটা থাকতে হবে যদি ওদের মিনিমাম এনার্জি অ্যাক্সেস আছে আমরা এটা বলতে চাই, তাহলে অ্যাটলিস্ট এই ডিমান্ডটা ফুলফিল করতে হবে। স্যার আসসালামু আলাইকুম। জি বলো। সাউন্ডটা খুব ছোট আসতেছে। শোনা যাচ্ছে? হ্যালো 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 জি স্যার, শোনা যাচ্ছে। এরপর আসছে স্পেস হিটিং বলতে মিনিমাম ডে টাইম ইনডোর এয়ার টেম্পারেচার অফ 18 ডিগ্রি সেলসিয়াস। ডে টাইমে মিনিমাম টেম্পারেচার হতে হবে 18 ডিগ্রি সেলসিয়াস, এর চেয়ে বেশি এক্সিড করতে পারবে না হাউস হোল্ডের ভিতর। কুলিং হাউসহোল্ড আর এক্সটেন্ড লাইফ অফ পেরিশেবল প্রোডাক্টস। হাউস হোল্ডের ভিতরে বিভিন্ন ধরনের পেরিশেবল প্রোডাক্টস থাকে by a minimum 50% over the allowed of ambient temperature। এখানে জাস্ট কিছু মিনিমাম স্ট্যান্ডার্ড দেওয়া আছে, তোমাদের মেইনলি লাগবে লাইটিং এরটা আর ইনফরমেশন এন্ড কমিউনিকেশন এরটা। পিপল ক্যান কমিউনিকেট ইলেকট্রনিক ইনফরমেশন ফ্রম দেয়ার হাউসহোল্ড। এনার্জি অ্যাক্সেসের একটা গুরুত্বপূর্ণ টার্মস এন্ড কন্ডিশনের ভিতর থাকতে হবে পিপল ক্যান কমিউনিকেট ইলেকট্রনিক ইনফরমেশন ফ্রম দেয়ার হাউসহোল্ড। ইলেকট্রনিক্যালি বা ডিজিটালি ওরা কমিউনিকেট করতে পারবে ওদের বাসায় বসে, এটা একটা মিনিমাম স্ট্যান্ডার্ড। People can access electronic media relevant to their lives and livelihoods
People can access electronic media relevant to their lives and livelihoods in their household. বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া যেমন টিভি, এরপর মোবাইল ফোন, এগুলোর মিনিমাম অ্যাক্সেস বর্তমানে এনার্জি অ্যাক্সেসের ডেফিনেশন অনুযায়ী ওই যে মিনিমাম ইলেকট্রনিক ডিভাইসের অ্যাক্সেস সবার থাকতে হবে হাউসহোল্ড। World situation on the access to energy. Billions of people এ দেওয়া আছে x axis এ, আর y axis এ দেওয়া আছে বিভিন্ন sources. No electricity access আছে প্রায় more than 1000 million people, বা 1.2 billion people do not have access to electricity এখন। Unreliable electricity মানে লোড শেডিং হয়, কারেন্ট আসে যায়, এরকম আছে প্রায় 1 billion people। আর নো মডার্ন ফুয়েলস, মডার্ন ফুয়েল বলতে আমরা গ্যাসোলিন বা বাসা বাড়িতে আমরা যে গ্যাস ইউজ করি ওইটার কথা বলা হচ্ছে এখানে। এখনো মোর দ্যান 2.5 বিলিয়ন পিপল আছে যারা এখনো ট্র্যাডিশনাল বায়োমাস মানে অর্গানিক উপায়ে যে ফুয়েল গুলো আমরা পেয়ে থাকি গাছপালা বা অ্যানিমাল ওয়েস্ট থেকে, ওগুলো ইউজ করে এখনো মোর দ্যান 2.5 বিলিয়ন পিপল ওদের কুকিং করছে। Energy use and poverty. No country has made a significant reduction in poverty without increasing the use of modern energy. Modern energy use না করে এখনো বর্তমানে কোনো কান্ট্রি তাদের পভার্টি এলিভিয়েশন করতে পারেনি বা সিগনিফিকেন্ট কোনো চেঞ্জ আসেনি ওদের পভার্টির যে রেট ওইটার ক্ষেত্রে। এখানে আমরা বিভিন্ন কান্ট্রির হিসাবটা দেখি, আর ওয়াই অ্যাক্সিস এ দেওয়া আছে ওদের পভার্টি পপুলেশন লিভিং বিলো $1 a day, মানে এখানে পভার্টির রেটটা কত ওটা দেওয়া আছে। যেমন এখানে পার্সেন্টে 20% পভার্টি রেট, ওই কান্ট্রির 40% পভার্টি বা 40% পিপল আর লিভিং বিলো $1 per day। ওরা $1 they don't make $1 a day। এইসব ক্ষেত্রে আমরা দেখি এসএসএ বলতে এনার্জি এখানে ইউজ এন্ড পভার্টি বলতে কি বোঝাচ্ছে স্যার? পভার্টি বলতে এখানে মেইনলি বলা হচ্ছে যে মডার্ন এনার্জি যদি আমরা ইউজ না করি বা মডার্ন এনার্জির যে সোর্স গুলো আছে ওগুলোর মাধ্যমে আমরা যদি আমাদের দেশগুলোকে না সাজাই তাহলে পভার্টিটা এলিভেট হবে না। এখানে ওইটাই বোঝাতে যাচ্ছে। এখানে মেইনলি এই ডটেড চার্টে তোমরা দেখবা যে এসএসএ বলতে এখানে সাব সাহারান আফ্রিকাকে বোঝানো হচ্ছে। ব্লুটা তোমরা বেশি দেখবা। দেখো এই আফ্রিকার বিভিন্ন এলাকায় তো এখনো মডার্ন এনার্জি পৌঁছায়নি, আর সেম মডার্ন এনার্জি যেহেতু পৌঁছায়নি ইলেকট্রিসিটি অ্যাক্সেস ওদের কম, এখানে বিলো 20% ওদের অ্যাক্সেস। আর সাইড বাই সাইড আমরা দেখছি ওদের পভার্টিও সবচেয়ে বেশি। মানে পভার্টির ক্ষেত্রে যে এনার্জির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এখানে ওইটাই বোঝানো হচ্ছে। যাদের এনার্জি অ্যাক্সেস কম ওদের পভার্টি বেশি। পভার্টির রেঞ্জটা আবার এখানে এই সাইডে কমে আসছে কিভাবে? এখানে ইউরোপিয়ান কান্ট্রিজ গুলো আছে বা আরব স্টেট গুলো আছে এই যে এই সাইডে, আবার সাউথ এশিয়ার গুলো রয়েছে ইন দ্য মিডল, মানে মোটামুটি সাব সাহারান আফ্রিকা, ইউরোপ বা ল্যাটিন আমেরিকার ক্ষেত্রে যা দেখি পভার্টি আর এনার্জির ইউজটা ওদের মাঝখানে আছে সাউথ এশিয়া। এখানে মেইনলি একটা কনক্লুশনে আসতে পারি আমরা যে মডার্ন ফুয়েল বা মডার্ন ইলেকট্রিসিটির বা মডার্ন এনার্জি সোর্সের মাধ্যমে যারা ওদের পপুলেশনকে অ্যাক্সেস দিচ্ছে ওরা ওই পপুলেশন গুলা পভার্টির যে রেঞ্জটা আছে ওটার ঊর্ধ্বে আছে। আর যারা মডার্ন এনার্জি সোর্স ইউজ করতে পারছে না বা
বিভিন্ন মডার্ন এনার্জি সোর্স নেই যেসব দেশে, ওইসব দেশ পভার্টি রেটের নিচে আছে। when income increases, এখান থেকে এই কনক্লুশনটা আছে, when income increases energy consumption will increase, আর এটা ভাইস ভার্সা, এনার্জি কনজাম্পশন বাড়লে ইনকাম বাড়বেই। ফসিল ফুয়েল আমাদের এনভায়রনমেন্টে কিরকম ইম্প্যাক্ট ফেলে, এখানে ওইটার একটা ডাটা দেওয়া আছে। Since 1751, about 374 billion metric tons of carbon have been released to the atmosphere for the consumption of fossil fuels and cement production. ফসিল ফুয়েল কনজিউম করার জন্য আর মেইনলি সিমেন্ট প্রডিউস করার জন্য, সিমেন্ট বলতে বিভিন্ন বাসাবাড়ির জন্য সিমেন্ট প্রোডাকশন বা বিভিন্ন হাউস হোল্ড কনস্ট্রাকশনের জন্য বিভিন্ন যে প্রসেস গুলো ফলো করা হয় ওগুলোর মাধ্যমে 374 বিলিয়ন মেট্রিক টনস অফ কার্বন প্রডিউস হয়েছে since 1751. Half of the fossil fuel CO2 emission have occurred since the mid 1880s, 1980s. এখানে এই চার্ট থেকে দেখতে পারি মোর দেন হাফ 1980s এর পরেই এই 374 বিলিয়নের মোর দেন হাফ প্রডিউস হয়েছে 1980s বা তারপর থেকে। আর 2011 এর গ্লোবাল ফসিল ফুয়েল কার্বন এমিশন এস্টিমেট বলা হচ্ছে যে 9449 মিলিয়ন মেট্রিক টনস অফ কার্বন, মানে অ্যালন 2011 এই শুধু প্রায় মোর দেন নিয়ারলি 1 বিলিয়ন মেট্রিক টনস অফ কার্বন প্রডিউস হবে শুধুমাত্র ফসিল ফুয়েল থেকে। সিমেন্ট প্রোডাকশন বা আদার ইন্ডাস্ট্রিয়াল ওটা তো বাদ দেওয়া হয়েছে, এখানে শুধুমাত্র ফসিল ফুয়েল থেকে প্রায় 1 বিলিয়ন মেট্রিক টনস অফ কার্বন জেনারেট হয়েছিল 2011। By the reckoning of the three main agencies, স্যার ফসিল ফুয়েল কোনগুলো স্যার? ফসিল ফুয়েল বলতে আমরা ফসিল থেকে যে ফুয়েল গুলো পাই, ফসিল বলতে বোঝানো স্যার হচ্ছে কয়লা, বিলিয়ন বিলিয়ন ইয়ার্স আগে যে সব গাছপালা বা অ্যানিমেলস বা বিভিন্ন ধরনের অর্গানিক জিনিসপত্র যেগুলো ছিল ওইগুলো ডিকম্পোজ হওয়ার কারণে 10 to 100 মিলিয়ন ইয়ার লাগে ওগুলো ডিকম্পোজ হয়ে ফসিলে রূপান্তরিত হতো। আর ফসিল থেকে আমরা যে ফুয়েল গুলো পাই ওইগুলোকে ফসিল ফুয়েল বলে। ফসিল ফুয়েল বলতে মেইনলি আমরা ওই যে অকটেন, ডিজেল এগুলোকেই বোঝাচ্ছে, প্লাস ন্যাচারাল গ্যাসও কিন্তু ফসিল ফুয়েল থেকেই হয়ে থাকে। কোলও একটা ফসিল ফুয়েল, কোল তো একটা ফসিলই। By the reckoning of three main agencies, NASA, NOAA and JMA, that track global temperature, 2015 has so far been the warmest year in more than a century. Last 100 years এ 2015 ছিল সবচেয়ে হট টেম্পারেচারের দিক থেকে সবচেয়ে হটেস্ট ইয়ার। আর এর মেইন কারণ হচ্ছে যে কার্বন ডাই অক্সাইড এমিশন এর রেট তোমরা দেখছো কিভাবে এক্সপোনেনশিয়ালি স্টেডিলি এটা বাড়ছে। এটা না কমালে নেক্সট ইয়ার আরো ডেইলি প্রত্যেক ইয়ারই নতুন নতুন রেকর্ড ক্রিয়েট হবে, যে ওয়ার্মেস্ট ইয়ার 2015, 2016, নেক্সট আর 2021। এখন যেহেতু করোনা সিচুয়েশন, এখন একটু কার্বন ডাই অক্সাইড আমরা বিভিন্ন ডেটা দেখেছি যে কার্বন ডাই অক্সাইড এমিশন অনেকটুকু কমেছে। বর্তমান চার্ট গুলো দেখলে হয়তো আমরা দেখতে পারবো যে এটা কার্বন ডাই অক্সাইড এমিশন অনেকটুকু ফল করে এসেছে। বাট এই করোনা সিচুয়েশন হয়তো ইমপ্রুভ হলে বা করোনা পিরিয়ডটা পার হয়ে গেলে এটা এমন ড্রাস্টিক হারে বৃদ্ধি পাবে যে মানে এই চার্টের যেই ফ্লোটা আছে, যেই সিস্টেম এই চার্টটা আগাচ্ছে ওইটার চেয়ে অনেক বেশি রেটে প্রোগ্রেস করবে। ওইটা আমরা আগেও দেখেছি, ওই যে
ওয়ার্ল্ড ওয়ারের পর যে এনার্জি কনজাম্পশনটা বেড়ে গিয়েছিল, এখন তো করোনা সিচুয়েশন একটা ওয়ার টাইপ সিচুয়েশন, যার কারণে সবকিছুই হল্টে আছে। এই যে ওয়ার্ল্ড ওয়ারের পর এনার্জি কনজাম্পশন যে ড্রাস্টিক হারে বেড়ে গিয়েছিল, হয়তো করোনা সিচুয়েশনের পরও যেহেতু এনার্জি কনজাম্পশন এখন কম, এনার্জি আর ইন্ডাস্ট্রি অফ আছে, এরপর করোনা সিচুয়েশন থেকে আমরা পার হয়ে আসলে ওইরকমই একটা সিচুয়েশন হবে যে কার্বন ডাই অক্সাইড এমিশন হিউজ হারে বৃদ্ধি পাবে। আইপিসিসি কনক্লুশন, আইপিসিসি একটা অর্গানাইজেশন, ওরা কিছু কনক্লুশনে এসেছে 1990s এ অবজারভেশন এন্ড আনসার্টেনিটিস অফ ওয়ার্মিং। ওরা 1990 তে বলেছিল ওদের অবজারভেশনের মাধ্যমে অনেক আনসার্টেনিটি পাচ্ছিল ওয়ার্মিং এর ক্ষেত্রে। এরপর 2007 এ গ্লোবাল ওয়ার্মিং ইজ unequivocal and most of the warming over the past 50 years is very probably due to the observed increase in the concentration of greenhouse gas. গ্লোবাল ওয়ার্মিং যেটা হচ্ছে লাস্ট 50 ইয়ার্স ধরে, ওটার মেইন রিজন হচ্ছে যে ইনক্রিজ অফ কনসেন্ট্রেশন অফ দ্য গ্রিন হাউস গ্যাস। ওরা এটা প্রবাবলি বলেছে, বাট এটা ডেফিনেটলি গ্রিন হাউস গ্যাসের কারণেই হচ্ছে। আর 2015 এর আর্টিকেল 5 এ ওরা বলেছে warming of the climate system is unequivocal and since the 1950s, most of the warming over the past 50 years is very probably due to the observed increase in concentration of greenhouse. Same জিনিস ওরা ওদের 2014 আর্টিকেলে বলেছে, plus greenhouse gases are unprecedented over decades to millennia. The atmosphere and ocean have warmed, the amounts of snow and ice have diminished, sea level has risen, and the concentration of greenhouse gases have increased. এখন লাস্ট কিছু পেজে আমরা যা দেখে আসছি ওগুলো হচ্ছে যে ফসিল ফুয়েল কনজাম্পশনের জন্য যে ওয়ার্ল্ডের যে ব্যাড ইম্প্যাক্ট গুলো ক্রিয়েট হয়েছে, বা ফসিল ফুয়েল কনজাম্পশন যে ড্রাস্টিক হারে বৃদ্ধি পেয়েছে, এনার্জি কনজাম্পশন থ্রু ফসিল ফুয়েল পার ইনহ্যাবিটেন্ট অফ পিপল যে ইনক্রিজ করেছে, ওটা দেখে আসছি। আর এগুলোর সলিউশন হিসেবে আমরা নেক্সটে আমাদের রিনিউয়েবল এনার্জি সোর্সকে আমরা নিয়ে আসবো। এই যে নেক্সটে আমরা reasons for using renewable energy. Today we primarily use fossil fuels to heat and power our homes and fuel our cars. It's convenient to use coal, oil and natural gas for meeting our energy needs, but we have a limited supply of these fuels on earth. এর অবশ্যই একটা লিমিটেড সাপ্লাই আছে, এটা আমরা আগেই বলেছি। We are using them much more rapidly. আর আমাদের যে সাপ্লাই আছে ওটার চেয়ে আমরা খুব বেশি, আমাদের যে রিজার্ভ আছে ওটার চেয়ে খুব বেশি হারে আমরা এটা ইউজ করছি। ইভেনচুয়ালি দে উইল রান আউট। আর এটাই কনক্লুশন যে অবশ্যই তারা, আমরা যেহেতু আমাদের যা রিজার্ভ আছে ওটার বাড়ার আগেই আমরা এটা ইউজ করে ফেলছি, তো এটা তো একটা না একটা টাইম এটা শেষ হয়ে যাবে। and because of safety concern and waste disposal problems, the world will retire much of the nuclear capacity gradually. এখন ফসিল ফুয়েল বা রিনিউয়েবল এনার্জির বিকল্প হচ্ছে যে নিউক্লিয়ার এনার্জির ক্ষেত্রে ওয়ার্ল্ড নিউক্লিয়ার এনার্জি থেকেও ভবিষ্যতে সরে আসবে এখানে বলছে। কেন? বিকজ সেফটি কনসার্ন আছে অনেক, অ্যান্ড নিউক্লিয়ার ওয়েস্ট যেগুলো জেনারেট হয় একটা নিউক্লিয়ার প্ল্যান্ট থেকে, ওগুলো ডিসপোজালও অনেক টাফ, যার কারণে ওয়ার্ল্ড উইল রিটায়ার মাচ অফ ইটস নিউক্লিয়ার ক্যাপাসিটি। বর্তমানেও অনেক দেশ নিউক্লিয়ার থেকে সরে আসছে, আবার বিভিন্ন দেশ ওদের এনার্জি ডিমান্ড ফুলফিল করার জন্য হয়তো একটা দুইটা নিউক্লিয়ার প্ল্যান্ট স্ট্যাবলিশ করে মেইনলি রিনিউয়েবল এনার্জির দিকে শিফট করে যাচ্ছে, যেহেতু নিউক্লিয়ার ওয়েস্ট ডিসপোজালটা অনেক টাফ। রিনিউয়েবল এনার্জি ক্যান হেল্প ফিল দ্য গ্যাপ। ভবিষ্যতে যেই ডেফিসিয়েন্সিটা ক্রিয়েট হবে আমাদের
এনার্জি ডিমান্ড ফুলফিল করার জন্য রিনিউয়েবল সোর্সই আমাদের এই এনার্জির এফিসিয়েন্সিটা ফুলফিল করতে পারে। Even if we had an unlimited supply of fossil fuel, using renewable energy is better for the environment. We often call renewable energy technologies clean or green because they produce few pollutants. রিনিউয়েবল এনার্জি টেকনোলজিকে আমরা ক্লিন বলে থাকি কারণ বিভিন্ন ধরো নিউক্লিয়ার প্ল্যান্টের ক্ষেত্রে আমরা বলি নিউক্লিয়ার প্ল্যান্টে যে পলিউশন গুলো ক্রিয়েট হয় ওগুলো খুব বেশি হার্মফুল, বাট রিনিউয়েবল এনার্জি সোলার বলো হাইড্রো ক্ষেত্রে তো তেমন একটা হাইড্রো বা সোলারের ক্ষেত্রে তো তেমন কোনো পলিউশন ক্রিয়েটই হয় না, সেজন্য এখানে বলছে রিনিউয়েবল এনার্জি ক্লিন এনার্জি বা গ্রিন এনার্জি and they produce few pollutant, আবার অনেক ক্ষেত্রে কোনো পলিউটেন্টই ক্রিয়েট করে না। Burning fossil fuel, however, sends greenhouse gases into the atmosphere, trapping the sun's heat and contributing to global warming. Other pollutants are released into the air, soil and water when fossil fuels are burned. মানে ফসিল ফুয়েল হচ্ছে যে আলটিমেটলি ওয়ার্ল্ড এর মেইন পলিউশনের কারণই হচ্ছে ফসিল ফুয়েল। সি লেভেল বাড়ার পিছনেও কারণ হচ্ছে ফসিল ফুয়েল এর কম্বাশন, যার কারণে কার্বন ডাই অক্সাইড এন্ড আদার গ্রিন হাউস গ্যাসেস তৈরি হয়, যার কারণে সি লেভেল বাড়ছে। কিভাবে? ওয়ার্ল্ডের যে অ্যাটমসফিয়ারের যে টেম্পারেচারটা আছে ওটা বৃদ্ধি পাচ্ছে, সানের থেকে আমরা যে হিটটা পাচ্ছি এটা ট্র্যাপড হয়ে যাচ্ছে, মানে আর্থেই রয়ে যাচ্ছে, এটা আর্থ রেডিয়েট করে দিতে পারছে না। আগে যে রেটে রেডিয়েট করে দিত, মানে আর্থ তো একটা রেটে হিট রেডিয়েট করে দেয়, ওইটা আর্থ থেকে চলে যায়, কিন্তু গ্রিন হাউস গ্যাসেস এর কারণে একটা বাবল টাইপ ক্রিয়েট হয়ে গেছে যার ভিতর সানের হিটটা ট্র্যাপড হয়ে যাচ্ছে। আর এগুলো মেইনলি বিভিন্ন ধরনের ফসিল ফুয়েলের কনজাম্পশন বা কম্বাশনের কারণে হচ্ছে। Climate scientists generally agree that Earth's average temperature has risen in the past century. Reasons for using renewable energy: if this trend continues, sea level will rise, and scientists predict that flood, heat waves, droughts, and other extreme weather conditions could occur. এই সিচুয়েশন যদি প্রিভেইল করে তাহলে ভবিষ্যতে বর্তমানেই হচ্ছে বিভিন্ন এলাকায় ফ্লাড হচ্ছে, যে এরপর আনপ্রেডিক্টেবল ফ্লাড হচ্ছে, হিট ওয়েভ আসছে, ড্রাউট হচ্ছে, যে বিভিন্ন এলাকা ডেজার্টে পরিণত হচ্ছে, কাল্টিভেবল ল্যান্ড কমে যাচ্ছে। এগুলো মেইনলি আমাদের ওয়ার্ল্ডের যে হিটটা আছে এটা বেড়ে যাওয়ার কারণে। Air pollution contributes to the disease like asthma. Acid rain from sulfur dioxide and nitrogen oxide harms plants and fishes. বিভিন্ন ডেভেলপড সিটিজে আমরা দেখি যে প্রায় সময় ওদের অ্যাসিড রেইন হয়ে থাকে, সালফার ডাই অক্সাইড থেকে এটা হয়, আর মেইনলি নাইট্রোজেন অক্সাইড কন্ট্রিবিউট করে অ্যাসিড রেইনের ক্ষেত্রে। নাইট্রোজেন অক্সাইড আবার স্মগ ক্রিয়েশনের ক্ষেত্রে অন্যতম ভূমিকা পালন করে। স্মগ জিনিসটা হচ্ছে মেইনলি একটা ফগি বা আবার হেজি একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয় স্মোক দিয়ে। স্মোকটা হয় মেইনলি, সব পলিউশন থাকে ওই স্মোকে। নর্মালি উইন্টারে যে ফগটা হয় ওটা তো ন্যাচারালি হয়, বাট স্মগের যে ফগটা ক্রিয়েট হয় এটা বিভিন্ন পলিউটেন্টস দ্বারা হয়ে থাকে। রিনিউয়েবল এনার্জি ইজ প্লেন্টিফুল। রিনিউয়েবল এনার্জির কোনো শেষ নেই, এটা আনলিমিটেড অ্যান্ড এটা সাস্টেইনেবল, এটা রিইউজেবল, and the technologies are improving all the time. There are many ways to use renewable energy. Renewable energy source একটা না, অনেকগুলো আছে। Most of us use renewable energy in our daily lives. Renewable energy will also help us develop energy independence and security. যে ন্যাশনালি আমরা যেটা দেখেছিলাম এনার্জি ইন্ডিপেন্ডেন্স বলতে অন্যান্য কান্ট্রির উপর আমাদের এনার্জি
বা ইলেকট্রিসিটির জন্য ডিপেন্ডেন্ট থাকতে হবে না, ওইটাই বলা হচ্ছে যে ওইটা রিনিউয়েবল এনার্জি একমাত্র আমাদের এনার্জি ইন্ডিপেন্ডেন্স আর সিকিউরিটি দিতে পারে। To address the energy challenges, we need to know how does the modern energy system work, basics of energy and details on energy types, the way we are consuming energy. আমাদের ভবিষ্যতে যে এনার্জি চ্যালেঞ্জেস গুলো আসবে ওগুলো আমরা যদি আগে প্রেডিক্ট করতে যাই তাহলে আমাদের জানতে হবে হাউ ডাজ দ্য মডার্ন এনার্জি সিস্টেম ওয়ার্ক, এনার্জি সিস্টেম যেটা আছে এটা কিভাবে ফাংশন করে, বেসিক্স অফ এনার্জি এন্ড ডিটেইলস অন এনার্জি টাইপস, এনার্জির বিভিন্ন এনার্জি সোর্সের বেসিক যেমন সোলার কিভাবে ফাংশন করে, হাইড্রো ওয়াটার থেকে কিভাবে এনার্জি পেতে হয় ওগুলো জানতে হবে, আর ওদেরকে কিভাবে কনজিউম করা যায়, কিভাবে ইজিলি ওদের মাধ্যমে ওদেরকে বিভিন্ন এনার্জি ফর্মে ট্রান্সফর্ম করা যায়, এগুলো জানলে আমরা ইন দ্য ফিউচার বিভিন্ন এনার্জি চ্যালেঞ্জ যেগুলো আসবে ওগুলো ফুলফিল করতে পারবো। How does modern energy system work? এখান থেকে আসছে এনার্জি সিস্টেমের ডেফিনেশন। এনার্জি সিস্টেমের ক্ষেত্রে এনার্জি সিস্টেম ক্রিয়েট হয় এইসব জিনিস দিয়ে: রিসোর্স, রিজার্ভ, এনার্জি রিজার্ভ, প্রুভেন আর প্রবাবল রিজার্ভ। এনার্জি সিস্টেমের ক্ষেত্রে এইসব জিনিস, এই চারটা জিনিস অবশ্যই থাকতে হবে। রিসোর্স বলতে আমরা বুঝি অকারেন্স অফ ম্যাটেরিয়াল ইন রেকগনাইজেবল ফর্ম। আমরা রিসোর্স তাকেই বলবো যেই গুলোকে আমরা রেকগনাইজ করতে পারি, ওইসব ম্যাটেরিয়ালকে রিসোর্স বলবো। যেমন কোল বা সানলাইট যেটা আসবে, সানলাইটকে আমরা রিসোর্স ধরতে পারি কারণ এটা যে এক্সিস্টেন্স আছে, বা ওয়াটারের ক্ষেত্রে আমরা ওয়াটারকে রিসোর্স ধরতে পারি কারণ ওয়াটার থেকে যে আমরা এনার্জি পাইতে পারি এটা আমরা অলরেডি রেকগনাইজ করেছি। রিজার্ভ, the resources amount that is technologically and economically recoverable. রিজার্ভ তখনই বলবো আমরা একটা রিসোর্সের রিজার্ভ আছে, তখনই বলবো যখন the resource amount that is technologically and economically recoverable. Proven বা probable, proven resource হচ্ছে defined in terms of probability of finding them, proven আর probable। 90% যদি হয় ওদের probability ওদেরকে পাওয়ার, মানে এই রিসোর্স গুলোকে পাওয়ার, তাহলে আমরা বলবো ওই রিসোর্স গুলো proven resource। আর যদি 50% এর চেয়ে কম হয় ও probability ওই রিসোর্স গুলো পাওয়ার, তাহলে ওদেরকে আমরা বলবো probable resource। এনার্জি রিজার্ভস এখন আসছে, এর আগে ছিল রিসোর্স আর রিজার্ভ। রিজার্ভ ছিল রিসোর্সের রিজার্ভ, এখন আসছে এনার্জি রিজার্ভ। এনার্জি রিজার্ভ মেজার করে কিভাবে? এনার্জি রিজার্ভ মেজার্ড ইন টার্মস অফ রিজার্ভস টু প্রোডাকশন রেশিও। রিজার্ভ যা আছে এখানে, রিজার্ভ যেটা ছিল রিসোর্সের যে রিজার্ভ আছে ওইটা ডিভাইডেড বাই প্রোডাকশন রেশিও, যা আমরা প্রডিউস করছি ওইটা দিয়ে ডিভাইড করে দিলে আমরা এনার্জির যে রিজার্ভ আছে ওটা আমরা বের করতে পারবো। এনার্জি সিস্টেম ডেফিনেশনস। এনার্জি সিস্টেমের আরো কিছু জিনিস জানতে হবে এনার্জি সিস্টেম বোঝার জন্য, তা হচ্ছে প্রাইমারি এনার্জি, সেকেন্ডারি এনার্জি, ফাইনাল এনার্জি, ইউজফুল এনার্জি। এখানে ডেফিনেশনে না আছে, আমরা একটা চার্টে চলে যাই তাহলে বোঝাটা ইজি হবে। এই চার্টে দেখছি আমরা প্রাইমারি এনার্জি বলতে বোঝানো হচ্ছে যেগুলো রিসোর্স আকারে রয়ে গেছে, অয়েল, বায়োমাস, গ্যাস, কোল, এগুলোকে এখনো কনভার্ট করা হয়নি, এগুলো ওদের সোর্স অবস্থায় রয়ে গেছে। এনার্জি সোর্স গুলোকেই প্রাইমারি এনার্জি বলছে। সেকেন্ডারি এনার্জি বলতে এগুলোকে কনভার্ট করে আমরা যে এনার্জিটা পাবো, এই যে এখানে যেমন
প্রাইমারি এনার্জি হচ্ছে যে এই চার্টে দেখি আমরা ন্যাচারাল গ্যাস, কোল, সোলার এগুলো প্রাইমারি এনার্জি। ন্যাচারাল গ্যাস থেকে যে হাউস হোল্ডে আমরা যে গ্যাসটা ইউজ করব বা বিভিন্ন গ্যাস স্টেশনে যে সিএনজি আমরা ইউজ করি, ও কম্প্রেস ন্যাচারাল গ্যাস, ওগুলোকে কনভার্ট করে আমরা সেকেন্ডারি এনার্জি রিসোর্সটা পাচ্ছি। যেমন কোল থেকে ইলেকট্রিসিটি, কোলটা প্রাইমারি এনার্জি বাট ইলেকট্রিসিটি সেকেন্ডারি এনার্জি। সোলার রেডিয়েশন প্রাইমারি এনার্জি বাট সেকেন্ডারি এনার্জি হচ্ছে ইলেকট্রিসিটি। সেম ইউরেনিয়াম, অয়েল এগুলো প্রাইমারি, ইলেকট্রিসিটি অয়েল থেকে কেরোসিন। অয়েল বলতে এখানে ফসিল ফুয়েলটা বলানো হচ্ছে। ফসিল ফুয়েলকে আমরা বিভিন্ন ওয়েতে পিউরিফাই করে আমরা বিভিন্ন ধরনের অয়েল পেয়ে থাকি, যেমন কেরোসিন অয়েল থেকে আসে। কেরোসিনটা হচ্ছে সেকেন্ডারি এনার্জি। আর ফাইনাল এনার্জি হচ্ছে আমরা এইসব জিনিসকে যখন ইউটিলাইজ করে আমাদের বিভিন্ন কাজে লাগাই, তখন ওইটাকে ফাইনাল এনার্জি বলবো। যেমন হাউস হোল্ডে মানে এইসব এনার্জির তো একটা জায়গায় স্টোর করা হয়, কনভার্ট করে বিভিন্ন জায়গায় স্টোর করে রিজার্ভ করে রাখা হয়। সেকেন্ডারি এনার্জিটা যখন ডিস্ট্রিবিউট করে ইন্ডিভিজুয়ালদের কাছে পৌঁছে যায়, তখনই ওই এনার্জিটাকে ফাইনাল এনার্জি বলা হবে। এখন আমরা ডেফিনেশনে যাই। Primary energy is the energy that is embodied in the resources as they exist in nature. Secondary energy refers to the energy that is transformed and also called energy carrier for market and energy conversion. মানে প্রাইমারি এনার্জিকে কনভার্ট করে আমরা সেকেন্ডারি এনার্জি পাই ট্রান্সফর্ম করে। আর ফাইনাল এনার্জি হচ্ছে যে ইজ দ্য এনার্জি ডেলিভার্ড এট দ্য ইউজার। সেকেন্ডারি এনার্জিটা যদি আমরা ইউজারের কাছে পৌঁছে দেই, তাইলে ওই এনার্জিটা হবে ফাইনাল এনার্জি। ফাইনাল এনার্জি থেকে আসবে ইউজফুল এনার্জি। ইউজফুল এনার্জিটা হচ্ছে ইজ ওয়্যার দ্য ফাইনাল এনার্জি ইজ ট্রান্সফর্মড থ্রু অ্যান এন্ড ইউজ ডিভাইস এন্ড প্রোভাইডস দ্য এনার্জি সার্ভিস। ইউজারটা ফাইনাল এনার্জি আমরা ওদেরকে প্রোভাইড করছি, যেমন বাসা বাড়িতে যে ইলেকট্রিসিটিটা দিচ্ছি ওইটা ওরা কিভাবে ইউজ করছে, যেমন ওরা কি বিভিন্ন হাই হাই ভোল্টেজ ইকুইপমেন্ট ইউজ করার জন্য ইউজ করছে, নাকি টিভি, ফ্রিজ বা লাইট ফ্যান চালানোর জন্য ইউজ করছে। ওই এনার্জিটা যেভাবে ইউজ করবে ইউজাররা, মানে লাস্ট এন্ডে যে ওইটাকে আমরা ইউজফুল এনার্জি বলছি। ওদের মধ্যে একটা ক্লিয়ার ডিফারেন্স আছে। প্রাইমারি এনার্জি হচ্ছে যে এনার্জি সোর্স গুলোকে বলা হচ্ছে। সেকেন্ডারি প্রাইমারিকে কনভার্ট করে একটা রিজার্ভ আকারে যদি আমরা রেখে দিই, যেখান থেকে আমরা ভবিষ্যতে ডিস্ট্রিবিউট করতে পারবো, ওটাকে আমরা সেকেন্ডারি এনার্জি বলছি। আর সেকেন্ডারি যদি আমরা ইউজারের কাছে পৌঁছে দিই, তখন ওইটাকে বলবো ফাইনাল এনার্জি। আর ইউজারটা ফাইনাল এনার্জিটাকে যেভাবে ইউজ করবে বিভিন্ন কাজে, ওইটা ওদের ক্ষেত্রে, ইউজারের ক্ষেত্রে ওইটা হচ্ছে ইউজফুল এনার্জি। এনার্জি সিস্টেম বা এনার্জি বিভিন্ন ওয়ে বোঝার জন্য সব বিষয়গুলো স্যার লাগবে। 10:30 আরেকটা ক্লাস আছে আমাদের স্যার। আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা তাইলে নিয়ে নিই। আজকে কয়জন জি প্রেজেন্ট স্যার, আছে? 24 জন। আচ্ছা, আমি স্যার 23 জন স্যার। রেকর্ডিংটা 24 জন, 23 জন স্যার